কথায় বলে পাপ নাকি তার বাপকেও ছেড়ে কথা বলে না। জীবন কখনো কখনো আমাদের এমন জায়গায় এনে দাঁড় করায় যেখান থেকে পিছনে ফিরে তাকানোর আর কোনো উপযুক্ত পরিস্থিতি থাকে না। পাপের অন্ধকারে তলিয়ে যায় বর্তমান, আর সেই বর্তমানকে আশ্রয় করে তলিয়ে যেতে থাকে আমাদের ভবিষ্যৎ। এমনই একটি ঘটনার কথা আজ আপনাদের সামনে বলবো, যা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। যারা অতীতের হাতছানি হয়ে ফিরে এসেছিল তারা কারা? জানতে হলে শুনতে থাকুন লেখক অভিষেক চৌধুরীর কলমে আজকের গল্প ওরা আসে। শুরু করতে চলেছি শাম্ভবী প্রোডাকশনসের আজকের নিবেদন। লেখক অভিষেক চৌধুরীর কলমে এক হাড় হিম করা অলৌকিক কাহিনী, ওরা আসে। সিগারেটে আগুন ধরিয়ে বাড়িটার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায় অঞ্জন। চারিদিকের পেলেস্তারা প্রায় সমস্তটাই খসে পড়েছে। জায়গায় জায়গায় গজিয়েছে বট অশ্বত্থের চারা। সূর্যের বুজে আসা মরা আলোয় আচমকা দেখলে বাড়িটাকে একটা বড়সড় আহত দৈত্য মনে হয়। মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, সেই মতো বাড়িটাও বয়সের সাথে বুড়ো হয়ে ঝুঁকে পড়েছে অনেকটাই। শেষ প্রায় 20 বছর আগে অঞ্জন এই বাড়িতে পা রেখেছিল, তারপর আর আসা হয়নি। কিরে, কি এত ভাবছিস বলতো? দীপকের ডাকে অঞ্জন সিগারেটের এক রাশ ধোয়া বাতাসে ছেড়ে বলে, ভাবছি এতগুলো বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। নয়তো লাস্ট এই বাড়িটাকে যেমন দেখেছিলাম তার সাথে আজকের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। দীপক হাতে ধরা চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলে, সে তো হবারই কথা ভাই। আমরা শেষবার এসেছিলাম যখন, সেই সময় এই বাড়িতে তো কত লোকজন। তোর বড় মামা, বড় মামি, বুবাইদা, বুবাইদার বউ, আর কি যেন নাম ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সঙ্গীতা বৌদি, ওদের মেয়ে তিতলি, আর আর বাবলুদা। দীপকের কথার মাঝেই অঞ্জন বলে ওঠে, হ্যাঁ, ওই বাবলু মালটা তো এখন পুরোই পাগল হয়ে গেছে, তাই না? তখনই তো কেমন খেপাটে ছিল। আচ্ছা দাদা, সামনের বাড়িতে মানে ওই মল্লিক বাড়িতে বাবলু নামে লোকটা থাকে না, ও কি বাড়িতে নেই? মানে গেটে তো তালা ঝুলছে। দোকানদার ভদ্রলোক চায়ের উনুনে কয়লা সাজাতে ব্যস্ত ছিল। অঞ্জনের কথা শুনে মুখ তুলে সামান্য ভুরু কুচকে বলে, ওই পাগলটা ও আর কোথায় যাবে? সারাদিন তো বাড়িতে বসে কি করে কে জানে। তবে এখন দেখছি কদিন ধরে দুপুরে কোথায় বেরিয়ে যায় গেটে তালা লাগিয়ে, বেরে সেই রাতের দিকে। তা আপনাদের আবার ওই পাগলা বাবলুর সাথে কি দরকার? না না, তেমন কিছু না। আসলে আমি ওই বাড়ির এক ঘনিষ্ঠ আত্মীয়। অনেক দিন এদিকে আসা হয় না, আজকে কাজের সূত্রে এসেছি, তাই ভাবলাম একটু বাবলুদার খোঁজ নিয়ে যাই। আরে বাবা, এত বছর তো কোনো আত্মীয়কে আসতে দেখিনি এই বাড়িতে। আসলে ওই হয়, টাকা পয়সা, বৈভব, প্রতিপত্তি তো কম ছিল না মল্লিকদের। বাপ ঠাকুরদার থেকে শুনছি মল্লিকদের দোকানের মিষ্টি ছাড়া এক সময় এই হলদিঘাটায় কেউ বিজয়াই করতো না। মা দুর্গার মুখে নাকি মল্লিকদের তৈরি ছানার সন্দেশ তুলে না দিলে মাও কৈলাসে ফেরত যেতেন না। সেসব দিন আর কোথায়, হারিয়ে গেছে কালের নিয়মে। তা আপনারা যদি বাবলুর সাথে একান্তই দেখা করতে চান তাহলে বসুন ঘন্টা 2। ও এই 8টা নাগাদ রোজ ফিরে আসে বাড়িতে। অঞ্জন আর কিছু বলে না, ফিরে এসে দীপকের সামনে পাতা বেঞ্চে বসে। দীপক ফোনের থেকে মুখ সরিয়ে জিজ্ঞাসা করে, কিরে, কি বললো লোকটা? অঞ্জন আরও একটা সিগারেট ঠোঁটে গোজে, তারপর লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে বলে, 2 ঘন্টা এখানেই বসে থাকতে হবে। বাবলু নাকি কদিন ধরে দুপুরে কোথায় বেরিয়ে যায়, তারপর রাত 8টার আগে বাড়ি ফেরে না। দীপক একরাশ বিরক্তি মেশানো গলায় বলে, যা সালা,
এখন 2 ঘন্টা ধরে বসে থাকতে হবে তার? আর কি কোনো উপায় আছে? বাবলুদার সাথে আজকে দেখা করতেই হবে যেভাবে হোক, তুই তো সব জানিস। দীপক একটা বড় হাই তুলে উঠে দাঁড়ায়। তুই বস, পিয়ালিকে একটা ফোন করে আসি এক্ষুনি। ওকে বলে দিই যে রাতে ফিরতে দেরি হবে, না হলে জানিস তো মেয়েটা ডিনার সাজিয়ে আমার জন্য অপেক্ষা করবে। যাই, আমি বলে আসি, তুই বস এখানে। দীপক ফোন হাতে নিয়ে দোকানের বাইরে বেরিয়ে যায়। অঞ্জন মনে মনে রাগে ফেটে পড়ে, কিছুটা ঈর্ষাও হয় দীপকের প্রতি। পিয়ালি হলো অঞ্জনের বিজনেস পার্টনার সাগর আগরওয়ালের প্রাক্তন বউ। ভীষণই রকমের আকর্ষণীয় চরিত্রের হওয়ার কারণে পিয়ালি যে কাউকেই নিজের দিকে আকৃষ্ট করত। অঞ্জনও একটু দুর্বলই ছিল পিয়ালির প্রতি, তবে সবার গোপনে অনেক দিন ধরেই একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল দীপক আর পিয়ালির মধ্যে। অঞ্জন অবশ্য প্রথম থেকেই সবটা জানত, কিন্তু ইচ্ছা করেই সাগরের থেকে বিষয়টা লুকিয়ে রাখে। কী বা করবে? দীপকের সাথে তার এতদিনের বন্ধুত্ব, অঞ্জনের কত গোপন কথাই না দীপক জানে। তাই এক প্রকার বাধ্য হয়েই চুপ থাকতে হয় অঞ্জনকে। এভাবে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঘটনাটা ঘটল ঠিক 1 মাস আগে। সাগরের সাথে অঞ্জন একটা বিজনেস ট্যুরে হায়দ্রাবাদ গিয়েছিল। কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় পিয়ালিকে না জানিয়েই কলকাতায় ফিরে আসে সাগর। আর এসে নিজের ফ্ল্যাটের বেডরুমে পিয়ালি আর দীপককে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করে। ব্যাস, তাতেই ঘটে যায় সর্বনাশ। আসলে অঞ্জনের মাধ্যমেই পিয়ালির সাথে দীপকের আলাপ হয়েছিল। সেই সূত্রেই সাগর আগরওয়াল অঞ্জনকে এইসবের জন্য দায়ী করে বিজনেস থেকে নিজের শেয়ার তুলে নেয়। নতুন যে প্রজেক্টগুলো শুরু হওয়ার কথা ছিল সেগুলো পরপর সব ক্যান্সেল হতে থাকে। মার্কেটে অনেক টাকার দেনায় জড়িয়ে পড়ে অঞ্জন। এতদিনের তিল তিল করে গড়ে তোলা বিজনেসটা এক ধাক্কায় হুড়মুড় করে ভেঙে পড়ে। এখন সাগরের সাথে পিয়ালির ডিভোর্স কেস চলছে। অন্যদিকে দীপক আর পিয়ালি লিভ ইনে রয়েছে কয়েকদিন ধরে, কিন্তু মাঝখান থেকে এত বড় একটা সমস্যায় জড়িয়ে গেছে অঞ্জন নিজে। এই সব ভাবতে ভাবতে অঞ্জনও পায়ে পায়ে চায়ের দোকানের বাইরে বেরিয়ে আসে। দীপক এখন ফোনে পিয়ালির সাথে প্রেম আলাপে ব্যস্ত। অঞ্জন সিগারেটটা হাতে ধরে বড় রাস্তাটা পেরিয়ে ভগ্নপ্রায় মল্লিক বাড়ির সামনে এসে দাঁড়ায়। রক্তের সম্পর্ক এই বাড়ির সঙ্গে অঞ্জনের। কিছু আবছা হয়ে যাওয়া স্মৃতি ভিড় করে আসে মনে। বড় মামা খুবই ভালো মানুষ ছিলেন, মামিরও তুলনা হয় না। ছোট মামা অল্প বয়সেই মারা যান। বড় মামার বড় ছেলে বুবাইদাই একসময় মিষ্টির দোকানটা সামলাতো। সেই সময় যথেষ্ট নামডাকও ছিল মল্লিকদের মিষ্টির। বেখেয়ালেই বাড়ির ওপরে ছাদের রেলিংয়ের দিকে নজর পড়তেই অঞ্জনের সমস্ত শরীর মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। অন্ধকার রেলিংয়ের পেছনে একটা ছায়ামূর্তি ওর দিকেই এক দৃষ্টে চেয়ে আছে। অঞ্জনের পা দুটো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সেই মুহূর্তেই ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেতে অঞ্জন ভয়ে চিৎকার করে ওঠে। আরে আরে, কি হলো? অঞ্জন পিছনে ফিরে দেখে দীপক হতভম্ব হয়ে ওর দিকেই চেয়ে আছে। অঞ্জন একটা ঢোক গিলে বলে, ওই 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 ছাদে কে যেন একটা দাঁড়িয়ে আছে, দেখ, এইদিকেই তাকিয়ে। দীপক অঞ্জনের দেখানো স্থানে দৃষ্টি নিক্ষেপ করে, তারপর বলে, কোথায় কে? অঞ্জন এবারে গলায় বেশ জোর এনে বলে, আরে ছাদের রেলিংয়ের ধারে, দেখতে পাচ্ছিস না? আরে দূর, কোথায় কে? অঞ্জন এবারে নিজেই ছাদের দিকে ফিরে তাকায়, কিন্তু সত্যিই কেউ সেখানে নেই। অঞ্জন নিজে নিজেই বলে ওঠে, অদ্ভুত ব্যাপার, আমি তো এইমাত্র। দীপক একটু ব্যঙ্গের সাথে বলে, ধুর শালা, কি দেখতে কি দেখেছে অন্ধকারে। এখন চল দোকানে গিয়ে বসি, ওই বাবলু মালটা আসুক। অঞ্জন ছাদের দিকে এখনো তাকিয়ে থাকায় দীপক ফিক করে হেসে অঞ্জনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আরে তোর সঙ্গীতা বৌদির ভূত এসছিল নিশ্চয়ই, তোকে দেখা দিতে এসছিল। এত বছর পর এসছিস বলে কথা, কথা না বললে হয়? কথাটা শুনে বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে অঞ্জনের।
ঘড়িতে ঠিক 8টা বেজে 10 মিনিট। ইতিমধ্যে বেশ কয়েক প্যাকেট সিগারেট আর চা খাওয়া হয়ে গেছে দুজনের। বাবলুর এখনও দেখা নেই। এবারে বেশ বিরক্তই লাগে অঞ্জনের। সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে। কলকাতায় ওর কত কাজ, সব ফেলে এই পাগলাটার সাথে পথ চেয়ে বসে থাকতে হচ্ছে। মনে মনে বাবলুর নামে একটা অভাষ্য গালিগালাজ করতে গিয়েই নজরে পড়ে একটা অর্ধ ময়লা জামা আর ধুলো মাখা প্যান্ট পরিহিত মধ্যবয়সী লোক রাস্তার ওই পারে মল্লিক বাড়ির বড় লোহার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। মুখটা দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। অঞ্জন লক্ষ্য করে লোকটা লোহার দরজাটার তালা খুলে আস্তে আস্তে ভেতরে ঢুকে যায়। লোকটা বাড়ির ভেতর ঢুকে যেতেই অঞ্জন উঠে দাঁড়ায়। অঞ্জনকে আচমকা উঠে পড়তে দেখে দীপক বলে ওঠে, কিরে উঠে পড়লি যে? অঞ্জন বলে, এসে গেছে, এইমাত্র দরজা খুলে ভেতরে ঢুকলো, চল। দীপক আর অঞ্জন দোকান থেকে বেরিয়ে আসে। তারপর রাস্তা পার করে মল্লিক বাড়ির বড় লোহার গেটের সামনে এসে দাঁড়ায়। আশেপাশে একবার তাকিয়ে নিল অঞ্জন। লোহার গেটে সামান্য ঠেলা দিতেই একটা মোর্চে পড়া শব্দ করে গেটটা খুলে যায়। দুজনে ভেতরে ঢুকে আসে। এত বছর পর এই বাড়িতে পা রাখলেও অঞ্জনের বেশ ভালোভাবেই মনে আছে। লোহার গেট দিয়ে ঢোকার পর বাগান পেরিয়ে তবেই বাড়িতে পৌঁছানো যাবে। আগে এই বাগানে অনেক রং বেরঙের ফুলের গাছ ছিল। একটা 23-24 বছরের ছেলে বাগানটার পরিচর্যা করত। বাড়ির পেছনে একটা ঘর আছে, ওখানেই থাকতো ছেলেটা। কি যেন নাম ছিল, না মনে পড়ছে না। অঞ্জন অন্ধকারে কিছুই ঠাউর করে উঠতে পারে না। দীপক মোবাইলের টর্চ লাইট জেলে সামনে ধরে। সেই আলোয় অঞ্জন দেখে কোথায় ফুলের বাগান, এখন শুধুই বুনো ঝোপ জঙ্গলে ভরে রয়েছে চারিদিক। বড় গাছগুলোর নিচ থেকে ঝিঝি পোকার একঘেয়ে সুর ভেসে আসছে। দুজনে বাগান পেরিয়ে বাড়িতে ঢোকার মূল কাঠের দরজার কাছে এসে পৌঁছায়। দরজা দুপাশে হাট করে খোলা। বাড়ির ভেতরে চাপ চাপ অন্ধকার ভেদ করে কিছুই দেখা যায় না। অঞ্জন দীপকের দিকে তাকিয়ে বলে, বাবলুটা ভেতরেই আছে, তবে বাড়িতে মনে হয় ইলেকট্রিসিটি নেই, চল ভেতরে গিয়ে দেখি। দুজনে বাড়ির ভেতরে ঢুকে আসে। ঢুকেই সামনে বেশ বড় একটা বসবার ঘর। সেটা পেরোলেই একটা লম্বা বারান্দা। তার পাশে অনেকগুলো ঘর পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। ঘরগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকেই দোতলায় ওঠার সিঁড়ি ওপরে উঠে গেছে। দুজনেই সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। নিচের ঘরগুলো সবকটাই বাইরে থেকে বন্ধ। খুব সম্ভবত বাবলু দোতলাতেই আছে। বাড়ির চারদিকে মাকড়সার জাল ছাড়া নজরে পড়ার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই। তবে মানুষের বসবাস আছে এই বাড়িতে, তার আভাস পাওয়া যায়। অঞ্জন আর দীপক সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে। তারপর অঞ্জন একটু গলা চড়িয়ে ডেকে ওঠে, বাবলুদা, তুমি কি ওপরে আছো? আমি অঞ্জন, বাবলুদা। কোথাও কোনো সাড়া শব্দ নেই। অঞ্জন খানিক অবাক হয়, গেল কোথায় লোকটা? ওপরেও বারান্দার ধার বরাবর একতলার মতোই ঘর রয়েছে, আর এই ঘরগুলোর শেষে ছাদে ওঠার সিঁড়ি। অঞ্জন আবার ডাক দেয়, বাবলুদা কোথায় তুমি? কিন্তু আবারও কোনো প্রতিউত্তর না আসায় অঞ্জন এধারের প্রথম ঘরটার ভেতরে ফোনের আলো ফেলে। আর ঠিক তখনই ছাদের সিঁড়ির দিক থেকে একটা গলার স্বর দুজনের কানে ভেসে আসে। কেউ যেন আপন মনে ফিসফিসিয়ে কথা বলছে। দুজনে একবার মুখ চাওয়াচাই করে, তারপর ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির মুখে আলো ফেলতেই একটা লোকের অবয়ব ফুটে ওঠে। মুখের ওপর আচমকা আলো পড়তে লোকটা বলে ওঠে, কে কে? এই আলো বন্ধ কর বলছি, বন্ধ করো আলো। অঞ্জন লোকটার দিক থেকে মোবাইলের আলোটা সরিয়ে নিয়ে বলে, আমি অঞ্জন, বাবলুদা, চিনতে পারছো না? লোকটা এবারে মুখ তুলে তাকায় অঞ্জনদের দিকে। সারা মুখে কাঁচা পাকা দাড়ির জঙ্গল, মাথার চুল এলোমেলো, চোখ দুটো অসম্ভব রকমের ঘোলাটে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। জামা কাপড়ের অবস্থা তো অঞ্জন আগেই দেখেছিল। এই লোকটার সাথে 20 বছর আগে দেখা বাবলুদাকে কোনোভাবেই মেলাতে পারে না অঞ্জন।
সেই বছর 19-এর ফর্সা নিষ্পাপ মুখের সাথে সামনে বসা এই লোকটার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। অঞ্জন আবার বলে, বাবলুদা, আমি অঞ্জন। লোকটা এবারে সিঁড়ি থেকে নেমে অঞ্জনের সামনে এসে দাঁড়ায়। তারপর নিজের ময়লা হাতটা অঞ্জনের হাতের ওপর বোলাতে বোলাতে ধীর গলায় বলে, অঞ্জন, তুই এত বছরে এলি তবে? কেমন আছিস রে? এবারে আর অঞ্জনের চিনতে ভুল হয় না, এটা বাবলুদাই। এই গলার স্বর, এই হাতের স্পর্শ সবই অঞ্জনের চেনা। তাহলে বাবলুদা চিনতে পেরেছে অঞ্জনকে। অঞ্জন বাবলুর হাতটা নিজের হাতের ওপর থেকে সরিয়ে নিয়ে বলে, একটা খুব দরকারে পড়েই তোমার কাছে আসতে হয়েছে। আসলে আমার... বাবলু অঞ্জনের কথা থামিয়ে হাসতে হাসতে বলে, আরে শুনবো শুনবো, সব শুনবো। দাঁড়া, আগে মাকে গিয়ে বলি অঞ্জন এসেছে এতদিন পর। জানিস অঞ্জন, মায়ের শরীরটা না ভালো নেই কদিন ধরে। দাদা কত ডাক্তার দেখাচ্ছে, তবুও কোনো লাভ হচ্ছে না। এই ডাক্তারগুলো কিছুই করতে পারবে না, সব কটা অপদার্থ। তুই এসেছিস তো তুই দাদাকে বলবি অন্য কোনো ভালো ডাক্তার আনতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানেই দাঁড়া। কথাগুলো বলতে বলতেই বাবলু সামনের ঘরটার দিকে এগিয়ে যায়। অঞ্জন জানে এই ঘরটা একসময় বড় মামার ছিল। এতক্ষণ ধরে দীপক হাঁ করে সব কিছু দেখে যাচ্ছিল। এবারে অঞ্জনের কাছে সরে এসে বলে, এ তো পুরো পাগল হয়ে গেছে ভাই, একে দিয়ে কি কাজ হবে? কাজটা তো করাতেই হবে, কাগজপত্র সব নিয়েই এসেছি, শুধু একটু বুঝিয়ে সুঝিয়ে। সামনের ঘরের ভেতর থেকে এবারে বাবলুর গলা শোনা যায়, এ অঞ্জন, বাইরে দাঁড়িয়ে কি করছিস? আয় ভেতরে আয়, মায়ের সাথে দেখা করবি না? আয় আয়। অঞ্জন আর দীপক ঘরটার দিকে এগিয়ে যায়। ঘরটার খোলা দরজার সামনে এসে দাঁড়াতেই একটা ভ্যাপসা গুমোট গন্ধ দুজনের নাকে ধাক্কা দেয়। মোবাইলের আলোয় অঞ্জন দেখে ঘরের জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ। জিনিসপত্র বলতে একটা বড় খাট, একটা ড্রেসিং টেবিল, কাঠের আলমারি আর দেয়ালে ঝোলানো কয়েকটা বাঁধানো ছবি। বিছানার ওপরে বাবলু বসে আছে। ঘরে ঢোকা মাত্রই দীপকের ফোনটা বেজে ওঠে। পিয়ালির ফোন। দীপক কলটা রিসিভ করে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে একরাশ অন্ধকারে বাবলু আর অঞ্জন একা। অঞ্জন বলে, শোনো বাবলুদা, তোমাকে না কয়েকটা সই করে দিতে হবে। আসলে এই এত বড় বাড়িতে তুমি একা একা রয়েছো, আমারও তো কিছু কর্তব্য আছে নাকি? তুমি আর চিন্তা করো না, আমি এসে গেছি। আর তো ছোটবেলার কথাগুলো মনে পড়ে অঞ্জন? বেশ স্বাভাবিক স্বরেই কথাটা বলে বাবলু। বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব করে অঞ্জন। তাহলে কি বাবলু তার এখনও সব কথা মনে আছে? মুখে কোনো কথা ফোটে না অঞ্জনের। বাবলু বিছানা থেকে নেমে অঞ্জনের কাছে এসে ফিসফিসিয়ে বলে, মা এখন ঘুমোচ্ছে, ডাকাডাকি করা ঠিক হবে না। জানিস তো, মা এখন দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকে। এ তুই ছাদে যাবি চিলেকোঠার ঘরে? এবারে অঞ্জনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করে। বাবলু তার এত বছর পরেও সব কিছু মনে আছে, ওই দুপুরগুলোর কথা। অঞ্জন গলায় জোর এনে বলে, না, এখন কোথাও যাব না, তুমি সইগুলো করে দাও তো। বাবলু একটু আমতা আমতা করে বলে, আমি তো দাদাকে দেখাবো আগে, তারপর। অঞ্জন মনে মনে ভাবে, পাগল হলে কি হবে, আসল দিকে ঠিক আছে। অঞ্জন নিজের ফোনটা পকেট থেকে বের করতে করতে বলে, আরে আমি তো বুবাইদার সাথে কথা বলেই নিয়েছি, তুমি চটপট সইটা করে দাও তো দেখি, দাদা কিছু বলবে না। ও, কথা বলে নিয়েছিস? তাহলে ঠিক আছে। অঞ্জন নিজের কাঁধের ব্যাগ থেকে কাগজটা বের করে আনে। তারপর পকেটে রাখা পেনটা বের করে হাতে নেয়। একবার সইটা করিয়ে নিতে পারলেই অঞ্জনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু পেনটা হাতে নিয়ে কাগজটার ওপরে ধরতেই অঞ্জনের মনে হয় কেউ একজন ওর পেছনে এসে দাঁড়িয়েছে। সেই আগন্তুকের গরম নিঃশ্বাস অঞ্জনের কাঁধে এসে পড়ছে। মুহূর্তে পেছনে ফিরে তাকায় অঞ্জন। ভয়ে হাত থেকে পেনটা মাটিতে খসে পড়ে, কিন্তু
পেছনে কেউ নেই। অঞ্জন অবাক চোখে চেয়ে থাকে। বাবলু বলে, রঘু এসেছিল তো, রঘুকে ভুলে গেলি? আরে আমাদের বাগানে কাজ করতো না? এতক্ষণে অঞ্জনের মনে পড়ে বাগানে কাজ করা ছেলেটার নাম। হ্যাঁ, রঘু। জেলে যাওয়ার পর আর ওর ব্যাপারে কিছু জানা যায়নি। এতদিনে মনে হয় ছাড়া পেয়ে গেছে। তবে ও কি করে আসবে এখানে? ধুর, এসব পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই গরম নিঃশ্বাস, মনের ভুল। হ্যাঁ, তাই হবে। পেনটা মাটিতে পড়ে গেছে। সেটা তুলতেই অঞ্জন হাঁটু মুড়ে নিচে বসে, কিন্তু আচমকা খাটের তলায় চোখ যেতেই আবার ভয়ে ওর গলা শুকিয়ে যায়। খাটের নিচে একটা বাচ্চা মেয়ে বসে আছে। মুখের ওপর চুলগুলো ছড়িয়ে রয়েছে, পরনে লাল ফ্রক, হাতে একটা পুতুল। ভয়ে আতকে ওঠে অঞ্জন। গলা থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। সেই শব্দ শুনেই দীপক তাড়াতাড়ি বারান্দা থেকে ঘরে ঢুকে উত্তেজিত কণ্ঠে বলে, আরে এই এই তোর হলোটা কি? হ্যাঁ, তুই চিল্লাচ্ছিস কেন? অঞ্জন ভয়ে মিশ্রিত গলায় বলে, ওই খাটের নিচে কেউ একটা আছে। দীপক খাটের নিচে ফোনের আলো ফেলতে ধুলো আর মাকড়সার জালের আস্তরণ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। দীপক রাগের সাথে বলে ওঠে, এই এই তোর কি হয়েছে রে? এখানে এসে থেকে ওই পাগলটার মতো কি তোর মাথাতেও গন্ডগোল দেখা দিল? তখন থেকে আবোল তাবোল বকে যাচ্ছিস। আর ওই পাগলটা সই করেছে। সেই দায়িত্বটা তো তোকে দিয়েছিলাম, এখনো পারিসনি তো? অঞ্জনের চোখে মুখে এখনো ভয় মিশে আছে। শুধু মাথা নেড়ে না বলতেই দীপক মেঝেতে পড়ে থাকা পেনটা কুড়িয়ে বাবলুর সামনে গিয়ে দাঁড়ায়। এই নে ধর ধর, আর তাড়াতাড়ি লক্ষ্মী ছেলের মতো সইটা করে দে, নহলে। বাবলু নিজের মনেই কথা বলে চলেছিল এতক্ষণ ধরে। এবারে দীপকের দিকে তাকিয়ে হিস হিসে গলায় বলে, ওরা তোর এখানে থাকাটা পছন্দ করছে না, তুই যা যা এখান থেকে যা। দীপক বাবলুর কথা শুনে জোরে হেসে ওঠে। তারপর হাসতে হাসতেই বলে, এই পাগল, কারা পছন্দ করছে না? তোর দাদা, যে কিনা গলায় দড়ি দিয়েছিল 20 বছর আগে? নাকি তোর বাপ, যে নিজের ছেলেকে কড়িকাঠ থেকে ঝুলতে দেখে দুঃখে চোখ বুজেছিল? আর তোর ওই বৌদি, উফ, একটা জিনিস ছিল মাইরি, ওকে তো আমি নিজের হাতে। উফ। কথাটা শুনে অঞ্জনের মনের কোণে জমে থাকা পুরনো স্মৃতিগুলো ধুলো মাখা কবর ফুঁড়ে জীবন্ত হয়ে ওঠে। এই বাড়িটা তো আজ ওর জন্যেই শ্মশান হয়ে গেছে। ও দিনের পর দিন বাবলুদার সরলতার সুযোগ নিয়েছে। এই পরিবারটাকে নিজের হিংসার আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে ছেড়েছে। অঞ্জনের মা সুপ্রিয়া ছিল এই বাড়ির বড় কর্তা, অর্থাৎ অঞ্জনের দাদুর অবৈধ সন্তান। বাড়ির এক কাজের মেয়ের গর্ভেই সুপ্রিয়া ভূমিষ্ঠ হয়। সেই সময় মল্লিকদের সুবিশাল অট্টালিকা পেরিয়ে এই খবর বাইরে না ছড়িয়ে পড়লেও সুপ্রিয়া কোনোদিনই এই বাড়িতে মেয়ের মতো ভালোবাসা ও মর্যাদা পায়নি। কিছু বছর পর সুপ্রিয়ার বিয়ে দেওয়া হয় অন্য এক শহরে। বছর দুয়েক পর অঞ্জনকে জন্ম দিতে গিয়েই সুপ্রিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সুপ্রিয়া মারা যাওয়ার পর অঞ্জনের ঠাঁই হয় এই মল্লিক বাড়িতেই। ওর বাবা কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে চেপে বসে। মল্লিক বাড়িতে অঞ্জন ধীরে ধীরে বড় হতে থাকে। তবে ক্রমেই অঞ্জন উপলব্ধি করে বাড়ির বাকি দুই ছেলের তুলনায় ওর সব কিছুর ওপরেই অধিকার প্রায় নেই বললেই চলে। দাদুর পর বড় মামা মিষ্টির দোকানের ব্যবসাটা আরও বাড়িয়ে তোলে। ছোট মামাও মারা যায় এর মধ্যে। মল্লিকদের মিষ্টির সুখ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। বড় মামার দুই ছেলে, বুবাই আর বাবলু। বাবলু ছোট থেকেই একটু অন্যরকম ছিল। কারুর সাথে তেমনভাবে মিশতে পারত না, নিজের মধ্যে গুটিয়ে থাকতে ভালোবাসত। আর এই বাড়ির সবথেকে পছন্দের জায়গা ছিল ছাদের চিলে কোঠার ঘরটা। সারাদিন ওই ঘরেই দরজা বন্ধ করে নিজের তৈরি করা পৃথিবীতেই আবদ্ধ থাকত। অঞ্জন ছিল বাবলুর থেকে মাত্র 7 মাসের ছোট। বাকি সবার তুলনায় বাবলু অঞ্জনের সাথেই একমাত্র বেশি কথা বলতো।
প্রায় সমবয়সী হওয়ায় বাবলু অঞ্জনকে নিজের বন্ধু ভাবলেও অঞ্জনের মনের ভেতর ছোট থেকেই দুই দাদার প্রতি তীব্র ঘৃণা জন্মেছিল। এটা ওর মাথায় বেশ পরিষ্কারভাবেই ঢুকে গিয়েছিল, যতদিন বুবাই আর বাবলু বেঁচে থাকবে ততদিন এই বিপুল সম্পত্তির কানাকড়িও ওর ভাগ্যে জুটবে না। নিজের মায়ের সাথে যে অন্যায় এই বাড়ির লোকেরা করেছে, সেই একই অন্যায় ওর সাথেও হবে। বাড়ির কাজের লোকেদের থেকেই এই কথাগুলো অঞ্জন জেনেছিল। তখন থেকেই অঞ্জন ঠিক করে নেয় যেভাবেই হোক ওকে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। একবার বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর জন্য সকাল থেকেই বুবাই আর অঞ্জন ছাদে গিয়ে উঠেছিল। বুবাই ঘুড়ি ওড়াচ্ছিল আর অঞ্জনের হাতে ছিল লাটাই। ঘুড়ি ওড়াতে ওড়াতে বুবাই ছাদের একেবারে রেলিংয়ের ধারে চলে যায়। এরকম একটা সুযোগ হাতের নাগালে পেয়ে অঞ্জন লাটাইটা নামিয়ে পা টিপে টিপে বুবাইয়ের পেছনে গিয়ে দাঁড়ায়। উদ্দেশ্য একেবারেই পরিষ্কার, একটা জোরে ধাক্কা, ব্যাস। কিন্তু ঠিক সেই সময় চিলে কোঠা থেকে বাবলু বেরিয়ে এসে লাটাইটা মাটি থেকে তুলে টানাটানি শুরু করে, আর এতেই বুবাইয়ের ঘুড়িটা কেটে যায়। অঞ্জনের পরিকল্পনাও সেই সঙ্গে যায় ভেস্তে। এই ঘটনার কিছুদিন পর বড় মামা অঞ্জনকে হলদিঘাটা থেকে দূরে বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করে, আর এতে আরও রাগে ফুঁসে ওঠে অঞ্জন। কিন্তু কিছুই করার নেই, ও এই বাড়ির এক প্রকার আশ্রিতই বটে। বড় মামার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা তখন অঞ্জনের কাছে ছিল না। বোর্ডিং স্কুলেই দীপকের সাথে বন্ধুত্ব হয় অঞ্জনের। সময় এগিয়ে চলে নিজের ছন্দে। কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখে অঞ্জন, আর ক্রমেই একটা বিষয়ও বুঝতে পারে ও বাকি সবার থেকে সামান্য আলাদা। একই সঙ্গে ছেলে ও মেয়েদের প্রতি শারীরিকভাবে কামনাশীল, কিন্তু নিজের শারীরিক পরিতৃপ্তি লাভ করার কোনো উপায় তেমনভাবে নেই। ইতিমধ্যে গরমের ছুটিতে অঞ্জন বাড়ি ফিরে আসে। ততদিনে বুবাই পড়াশোনা শেষ করে দোকানের কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছে। তবে বাবলু একই রকম রয়ে গেছে। সেই ভোলা ভালা গোবেচারা নিজের খেয়ালেই মগ্ন। অঞ্জনের বয়স তখন 18। অনেক দিন ধরেই ওর বাবলুর দিকে নজর ছিল, কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করার সুযোগ করে উঠতে পারছিল না। তবে একদিন সেই সুযোগ হাতের মুঠোয় চলে আসে। এক বৈশাখের তপ্ত দুপুরে বাড়ির সবাই তখন ভাত ঘুমে মগ্ন। এই ফাঁকে অঞ্জন উঠে আসে ছাদের চিলে কোঠায়। সেখানে বরাবরের মতোই বাবলু নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল। অঞ্জন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, তারপর আস্তে আস্তে বাবলুর পাশে গিয়ে বসে। বাবলু অঞ্জনের দিকে ফিরে বলে, এই অঞ্জন, সবাই তো দুপুরে ঘুমিয়ে আছে, তুই ঘুমোবি না? অঞ্জন একটা ক্রূঢ় হাসি হেসে বলে, না গো বাবলুদা, আমি ঘুমাবো না। আমি একটা নতুন খেলা শিখেছি, তুমি দেখবে খেলাটা? বাবলু উৎসুক হয়ে বলে, কি খেলা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখব। অঞ্জন এবারে বাবলুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তবে এই খেলাটার কথা আর কাউকে বলা যাবে না, কিন্তু প্রমিস করো কাউকে বলবে না। বাবলু সরলভাবে বলে, প্রমিস, কাউকে বলবো না। তুই আমাকে বল না কি খেলা, আমিও খেলবো। এরপর খেলার অছিলায় অঞ্জন নিষ্পাপ শিশুর মতো বাবলুকে নিজের বিকৃত কামনার শিকার করে। বাবলু টেরও পায় না কতটা অন্যায় করা হচ্ছে ওর সাথে। সবার গোপনে চিলেকোঠার ঘরে এই ঘটনাটা ঘটে চলে। অন্যদিকে বোর্ডিং স্কুলে দীপককে অঞ্জন নিজের প্রতি হওয়া সমস্ত অবিচার ও তার থেকে প্রতিকার পাওয়ার বেশ কিছু প্ল্যান করে নিয়েছিল। কিছুদিন বাদেই বুবাইয়ের বিয়ে হয় সঙ্গীতার সঙ্গে, আর বিয়ের 1 বছর পরেই তিতলি আসে ওদের জীবনে। মল্লিক বাড়িতে তখন খুশি আর আনন্দের ঢেউ আছড়ে পড়েছে। তার 2 বছর পর অঞ্জন নিজের গ্র্যাজুয়েশন শেষ করে বাড়িতে ফেরে, আর দীপককেও কিছুদিনের জন্য সাথে নিয়ে আসে। এরপরেই মল্লিক বাড়ির আনন্দে গ্রহণ লাগে। ব্যবসায় ক্ষতি হতে থাকে একের পর এক। বুবাই তখন ব্যবসা নিয়ে ব্যস্ত, আর বড় মামা হার্টের অসুখে প্রায় বিছানায় শয্যাশায়ী। এরই মধ্যে এক নামজাদা রাজনৈতিক নেতার একমাত্র মেয়ের বিয়ের সমস্ত মিষ্টির জোগানের দায়িত্ব এসে পড়ে মল্লিকদের মিষ্টির দোকানের ওপর। বুবাই প্রাণপণে লেগে পড়ে কাজ সামাল দিতে।
এত বড় অর্ডার রক্ষা করা যে সে ব্যাপার ছিল না, কিন্তু সময় মতোই সমস্ত মিষ্টি বিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে বিয়ের ঠিক পরের দিন আসে খবরটা, ওই নেতার মেয়ের বিয়েতে যারা নিমন্ত্রিত ছিল তারা প্রায় সকলেই হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। নেতার জামাইয়ের অবস্থাও সংকটজনক। ডাক্তারি পরীক্ষায় জানা গিয়েছে নেমন্তন্ন বাড়ির মিষ্টির বিষক্রিয়ার ফলে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাথায় বাজ ভেঙে পড়ে বুবাইয়ের। ও খুব ভালোভাবেই জানত এই পুরো ঘটনার দায় ওকেই মাথা পেতে নিতে হবে। এত বড় রাজনৈতিক নেতা এত সহজে ছাড়বে না। মল্লিকদের মিষ্টির সমস্ত সুনাম ধুলোয় মিশে যাবে। বুবাই থমথমে মুখে দুপুরে নিজের ঘরে ঢোকার পর সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেও ঘরের দরজা না খোলায় সকলের চিন্তা শুরু হয়। এরপর অনেক ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কির পরেও যখন ফল হয় না, তখন দরজা ভেঙে ওপরে কড়ি কাঠের সঙ্গে ফাঁস লাগিয়ে বুবাইয়ের ঝুলন্ত নিথর দেহটা আবিষ্কার করে বাড়ির লোক। ছেলেকে কড়ি কাঠের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে বড় মামা হার্ট ফেল করে। এর প্রায় 10 দিনের মাথায় তিনিও চোখ বোঝেন। এতদিনে নিজের স্বপ্ন পূরণ হওয়ার আশা খুঁজে পায় অঞ্জন। বিয়ের মিষ্টিতে পয়জন মেশানোর প্ল্যানটা অবশ্য দীপকেরই ছিল। শয়তানি বুদ্ধিতে ওর জুড়ি মেলা ভার। এর কয়েকদিনের মাথায় দুপুরবেলা অঞ্জন আবার কামের টানে পৌঁছয় চিলেকোঠার ঘরে, কিন্তু সেই দিন আগে থেকেই ওকে আড়াল থেকে লক্ষ্য রেখেছিল দীপক। চিলেকোঠায় যাওয়ার কিছুক্ষণ পরেই অঞ্জনকে বাবলুর সাথে কুকীর্তি করতে হাতে নাতে ধরে ফেলে দীপক। আর এই ঘটনা সবার কাছে প্রকাশ না করার পরিপ্রেক্ষিতে একটা ঘৃণ্য আবদার করে বসে। সেই রাতে খুব বৃষ্টি পড়ছিল। প্রবল বর্ষণে আর বিদ্যুতের ঝিলিকে কেঁপে কেঁপে উঠছিল সমস্ত বাড়িটা। এমনিতেই একটার পর একটা দুর্ঘটনায় বাড়ির মানুষগুলো শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। সবথেকে বেশি ভেঙে পড়েছিল বুবাইয়ের সদ্য বিধবা বউ সঙ্গীতা। সেই ঝড় দুর্যোগের রাতে 3 বছরের মেয়েটাকে বুকে আগলে নিজের ঘরে শুয়েছিল সঙ্গীতা। মধ্যরাতের একটু পরে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায় ঘরের মধ্যে। ঘুমন্ত সঙ্গীতার ওপর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সে। মুখ হাত কাপড় দিয়ে বেঁধে চলতে থাকে নির্মম অত্যাচার। 3 বছরের বাচ্চাটাকে আগেই বেঁধে ফেলা হয়েছিল, কিন্তু সেই শক্ত বাঁধনের ফলে শ্বাসরুদ্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ক্ষুদে প্রাণটি। শরীরের খিদে পূরণ হতেই দীপকের হুঁশ ফেরে। সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। কোনো মতে জামাটা গলিয়ে উঠে বসে। তিতলির নিষ্প্রাণ দেহটা তখন পড়ে আছে ঘরের এক কোণে। হাত মুখ বাঁধা সঙ্গীতাও চরম শারীরিক নিষ্পেষণের পর পাথরের মতো নিস্তেজ হয়ে পড়েছে। দু চোখ দিয়ে শুধু গড়িয়ে পড়ছে জলের ধারা। ইতিমধ্যে ঘরে আরও একজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাটিতে পড়ে থাকা একটা বালিশ সে চেপে ধরে সঙ্গীতার মুখের ওপর। খানিক ছটফটানির পর শরীরটা চিরকালের মতো স্থির হয়ে যায়। দীপক ভয়ে ভয়ে বলে ওঠে, এটা কি করলি? ওকে মেরে ফেললি কেন? অঞ্জন বলে, তোকে চিনে ফেলেছিল, এখন বাঁচিয়ে রাখলে দুজনকেই মরতে হবে। দীপক আবার বলে, কিন্তু ভাই, এখনো তো আমাদের ওপরেই সবাই সন্দেহ করবে। কিচ্ছু ভাবিস না, সব ব্যবস্থা করে রেখেছি। বাগানের দেখাশোনা করে যেই ছেলেটা, আরে ওই রঘু, সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিলেই আমাদের কেউ সন্দেহ করবে না। কিন্তু কিভাবে? দীপক ব্যগ্র হয়ে বলে ওঠে। অঞ্জন সামান্য হেসে বলে, সন্ধ্যা থেকেই ওর ঘরেই ছিলাম। মদ খাইয়ে পুরো অজ্ঞান করে রেখেছি ওকে। এই ঘরে এনে রাখতে হবে, আর কাল সকালে আমি সবার আগে এখানে এসে ওকে হাতে নাতে ধরবো। তারপর এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না যে রঘু মদের নেশায় চুর হয়ে বাড়ির বউকে ধর্ষণ করে মা মেয়ে দুজনকে শ্বাসরোধ করে খুন করেছে। পরের দিন মল্লিক বাড়ির সকলে আরও একটা নির্মম ঘটনার সাক্ষী হয়ে থাকে। বড় মামি বুবাইয়ের মৃত্যুর পর কোনো ক্রমে তিতলির মুখের দিকে চেয়ে বেঁচেছিলেন। সেই শেষ সম্বলটুকু হারিয়ে দুঃখ করতেও যেন ভুলে গেলেন।
রঘু অবশ্য সবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করছিল। ও এই কাজ করেনি, ওকে ফাঁসানো হয়েছে, এইসব আর কি। কিন্তু ওর কোনো কথাই কারোরই কানে উঠল না। পুলিশ ধরে নিয়ে গেল রঘুকে। এরপরেই বাবলুর পাগলামিও অনেক গুণ বেড়ে ওঠে। নিজেকে একেবারে বন্দি করে নেয় ওই চিলেকোঠার ঘরের মধ্যে। সুযোগ বুঝে অঞ্জন যতটা সম্ভব টাকা করি নিজের পকেটে ভরে দরকারি কাজের বাহানা দেখিয়ে কিছুদিনের মধ্যেই হলদিঘাট চলে যায়। তারপর আর ফিরে তাকায় না মল্লিক বাড়ির দিকে। কলকাতায় নিজের একটা ব্যবসা শুরু করে। দীপকও যথেষ্ট টাকা আদায় করে নেয় অঞ্জনের থেকে। 7 বছর আগে খবর আসে বড় মামিও মারা গেছে। মল্লিক বংশের শেষ চিহ্নস্বরূপ টিকে আছে এই বিশাল বাড়িটা। আজ সেটাও হাতিয়ে নেওয়ার চেষ্টায় অঞ্জন এত বছর পর এই বাড়িতে পা রেখেছে। অঞ্জন দেখে দীপক বাবলুর হাতে পেনটা চেপে ধরেছে। বাবলু আগের মতোই কথা বলে চলেছে, কিন্তু দীপকের ঠিক পেছনে ওটা কে দাঁড়িয়ে? একটা কালো ছায়া মৃদু বাতাসে দুলছে। অঞ্জন বলে ওঠে, দীপক তোর পেছনে, পেছনে দেখ। দীপক অঞ্জনের কথায় পেছনে ফিরে তাকাতেই ভয়ে বাবলুর হাতটা ছেড়ে দেয়। সেই ছায়ার মুখ এখন স্পষ্ট হয়েছে। ওদের দুজনেরই চেনা এই মুখ, সঙ্গীতা বৌদি। কিন্তু এ কি, মূর্তিটা কি হাওয়ায় ভেসে আছে? কারণ কোনো পা নেই তার। সঙ্গীতার দু চোখ আগুনের মতো জ্বলছে, সেখান থেকে গড়িয়ে পড়ছে লালচে তরল। লম্বা চোয়াল বেয়ে কষ নেমে আসছে, দুহাত সামনের দিকে উদ্ধত। ছাদের রেলিংয়ে এই ছায়াটাই তখন দেখেছিল অঞ্জন। দীপক চেঁচিয়ে ওঠে, এ কি, তুমি কি করে? তোমাকে তো। সেই বিভীষিকা তার গহ্বরের মতো মুখখানি হা করে কান ফাটানো আর্তনাদ করে ওঠে। সেই শব্দে সমগ্র বাড়িটা থরথর করে কাঁপতে থাকে। অঞ্জন এতক্ষণে একটু একটু করে পিছোতে শুরু করেছে, কিন্তু দরজার দিকে নজর পড়তেই বুঝতে পারে সেখানে আগে থেকেই কেউ একজন এসে দাঁড়িয়েছে। সেই লাল ফ্রক পরা বাচ্চা মেয়েটা। এখন তার মুখটা দেখা যাচ্ছে, তবে বাচ্চাটা কাঁদছে আর নিজের ফলার মতো দাঁত দিয়ে কামড়ে ধরা পুতুলটাকে টুকরো টুকরো করে ফেলছে। অঞ্জনের দিকে তাকিয়ে মেয়েটা বলে ওঠে, কাকামণি, কাকামণি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে গো। অঞ্জন আর সহ্য করতে পারে না। বাচ্চাটাকে পাশ কাটিয়ে কোনো মতে ঘরের বাইরে এসে পড়ে। ঘরের এক পাশ দিয়ে সিঁড়ি ছাদের দিকে উঠে গেছে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সেই দিকেই দৌড়ে যায়। পেছন থেকে ভেসে আসতে থাকে সেই বাচ্চাটার এক টানা বলে চলা কথাগুলো। আমার খুব কষ্ট হচ্ছে কাকামণি, আমার খুব কষ্ট হচ্ছে। দীপক চিৎকার করতে করতে দরজা দিয়ে বেরোতে গিয়ে আচমকাই হোঁচট খেয়ে সামনের দিকে বেকায়দায় এগিয়ে যায়। বারান্দার রেলিংয়ের খাঁজ থেকে একটা লোহার শিক ফলার মতো উঁচু হয়েছিল। সেটা গেঁথে দীপকের চোখের ভিতর দিয়ে ফালা হয়ে মাথার ওপাশ থেকে বেরিয়ে আসে। গল গল করে রক্ত গড়িয়ে পড়তে থাকে। খানিক ছটফট করে দীপকের দেহটা নিস্তেজ হয়ে যায়। বাচ্চাটার গলার স্বরে ঢাকা পড়ে যায় দীপকের শেষ প্রাণঘাতী আর্তনাদ। অঞ্জন কোনো মতে ছাদে উঠে আসে। একপাশে চিলেকোঠার ঘরটা দেখা যায়। বাকি ছাদ জুড়ে ছড়িয়ে রয়েছে চাঁদের আবছা আলো, কিন্তু ওটা কে বসে আছে ছাদের ঠিক মাঝ বরাবর? অঞ্জন থমকে দাঁড়িয়ে পড়ে। ছাদের মাঝখানে একটা লোক বসে কি যেন করছে এক মনে। তবে এ কি, লোকটার মাথা নেই, তার জায়গায় ধর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর লোকটা নিজের কাটা মাথাটাই হাতে নিয়ে বসে আছে। এই মাথাটাও অঞ্জনের চেনা, ছোট থেকেই দেখে এসেছে এই মুখটা। বুবাইদা। মাথাটার বন্ধ চোখ দুটো খুলে যায়। মাথাটা হাতে নিয়ে দেহটা উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে আসতে থাকে। পেছনের সিঁড়ির দিক থেকে সেই বাচ্চাটার গলার স্বরও ধীরে ধীরে ওপরে উঠে আসছে। অঞ্জন প্রাণপণে বলে, এগোবে না, একদম কাছে আসবে না, কাছে আসবে না কিন্তু বলে দিচ্ছি, একদম আসবে না। বলতে বলতে ছাদের রেলিংয়ের ধারে চলে আসে।
অনেক বছর আগে এই রেলিং দিয়েই বুবাইদাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল অঞ্জন। এখন সেই ধরবিহীন দেহটা ওর দিকেই এগিয়ে আসছে। বাচ্চাটা উঠে এসেছে ছাদের ওপর। বাচ্চাটা বলে ওঠে, কাকামণি। আর সহ্য করতে পারে না অঞ্জন। চিৎকার করে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে এসে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগে। চোখ বন্ধ হয়ে আসার আগে আবছায়া দৃষ্টিতে দেখে ছাদের ওপর থেকে কাটা মাথার সেই জ্বলন্ত চোখ দুটো এখনো তাকিয়ে আছে ওরই দিকে। হ্যাঁ স্যার, বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, বারান্দার কাছ থেকে যে বডিটা পাওয়া গেছে সেটার কথা আর বলবেন না স্যার, একেবারে যাচ্ছে তাই অবস্থা। একটা লোহার শিক চোখের ভেতর ঢুকিয়ে মাথার খুলির এফোর ওফোর করে দিয়েছে, আর অন্যজন তো ছাদের রেলিং টপকেই নিচে এসে পড়েছে। হ্যাঁ, 4 দিন তো হয়ে গেছিল। পচা গন্ধ পেয়ে পাশের বাড়ির লোকেরাই আমাদের ফোন করেছিল। তারপর এসে দেখি এই কাণ্ড। সামনের চাওয়ালাটার সাথেও অনেক কথা বললাম, জানতেও পারলাম লোক দুটোই মল্লিক বাড়ির পাগলটার সাথে দেখা করতে এসেছিল। চাওয়ালাটা আরও বলল এই বাড়িতে নাকি বছর 20 আগেও 2টো মার্ডার হয়েছে। বাড়ির মালি একটা 22-23 বছরের ছেলেই নাকি খুন দুটো করে। ছেলেটা অবশ্য জেলেই মারা যায়। তারপর কেউ আর এই নিয়ে বিশেষ নাড়াচাড়া করেনি। আচ্ছা স্যার, আমি ওই পাগলটার সাথে একবার কথা বলার চেষ্টা করছি, আর নতুন কিছু জানতে পারলে আপনাকে খবর দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ফোনটা কেটে এলাকার দুধে ইন্সপেক্টর বিক্রম বাড়ির ভেতরে ঢুকে আসে। কিছু একটা ঘটেছে এখানে, তাতে কোনো সন্দেহ নেই, তবে ঘটনাটা ঠিক কী সেটাই জানার বিষয়। বিক্রম দোতলায় উঠে আসে। ফরেন্সিক তদন্তের পর যেখানে প্রথম লোকটার বডি পাওয়া গিয়েছিল সেই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এখন একজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে সেখানে। বিক্রম তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই পাগলটা কোথায়? ও তো স্যার ছাদের সে চিলে করার ঘরটায় ঢুকে আছে। এত চেষ্টা করলাম কিছুই বলাতে পারলাম না। কি ধ্যাতা মাল মায়েরি। বিক্রম আর কিছু না বলে ধীর পায়ে ছাদে উঠে আসে। তারপর চিলে কোঠায় গিয়ে পৌঁছয়। বাবলু ঘরের ভেতরে হাঁটু মুড়ে বসে আছে। মাথা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। বিক্রম পাশে পড়ে থাকা একটা চেয়ার টেনে এনে বাবলুর সামনে বসে বলে, ওই কি করে হলো এসব? বাবলু আগের মতোই মাথা নিচু করে বিড়বিড় করে চলে। বিক্রম এবারে বাবলুর মুখের কাছে ঝুঁকে শোনার চেষ্টা করে যে বাবলু কি বলছে। বিক্রম শুনতে পায় বাবলু একটু থেমে থেমে বলে চলেছে, ওরা আসে, ওরা আসে, ওরা আসে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অভিষেক চৌধুরীর কলমে এক হাড় হিম করা অলৌকিক কাহিনী, যার নাম ওরা আসে। আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন শুভ, অঞ্জন ও কনস্টেবলের ভূমিকায় ছিলেন সৌরভ, দীপক ও ইন্সপেক্টর বিক্রমের ভূমিকায় ছিলেন শুভম, বাবলু ও দোকানদারের ভূমিকায় ছিলেন পিনাকি, তিতলি ও সঙ্গীতা বৌদির চরিত্রে ছিলেন অর্পিতা এবং সূত্রধরের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভাবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।